এবং আপনারা এটাও দেখেছেন যে একজন শিক্ষার্থী সে তার বন্ধুর মৃত্যুর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে ব্যাখ্যা দিয়েছে যে তার বন্ধু তার সামনে যে গুলি খেলো সে বিশ্বাস করে যে এই গুলি পুলিশ করে নেই, কারণ পুলিশের সাথে তাদের যে দূরত্ব এবং মাঝখানে যত মানুষ ছিল 100-150, এটা হতেই পারে না যে পুলিশের গুলি সে খেয়েছে। কারণ সে নিজেই বলছে কিছুক্ষণ আগেই সে দেখেছে একদল খুবই মানে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে একদল তরুণ ঢুকলো তাদের মিছিলে এবং তাদের মুখ ঢাকা এবং ঢুকে তারা খুব অ্যাগ্রেসিভ আচরণ করছে এবং তাদের মধ্যে থেকে গুলিটা করেছে এবং তার বুকে মেটাল বুলেট। তার আগ পর্যন্ত সে বলছে যে পুলিশ রাবার বুলেট ছুটছে, কোনো মেটাল বুলেট নাই। তো এই ধরনের আরও বিষয় বের হয়ে আসবে যে মৃত্যুর এই লাশগুলি কারা চেয়েছিল, কারা চেয়েছে যে একটির পর একটি লাশ পড়লে টেনশন বাড়বে, ধ্বংস বাড়বে, আরও উত্তাল করা যাবে। প্রতিটি মৃত্যু কিন্তু সমস্যা বাড়িয়েছে দেশের জন্য, সরকারের জন্য, এবং সুবিধা করে দিয়েছে যারা চেয়েছে এই মৃত্যুর উপরে, এই লাশের উপরে দাঁড়িয়ে ধ্বংসযজ্ঞ আরও তৈরি করা যায়, আরও অশান্তি তৈরি করা যায়। আমরা চেয়েছি শান্তি নিয়ে আসতে, প্রতিষ্ঠা করতে, আমরা চেয়েছি বিচার করতে, আমরা চেয়েছি তাদের দাবিগুলো, যৌক্তিক জায়গাগুলো পূরণ করতে একটি প্রক্রিয়ার মধ্যে। এটি আমাদের অবস্থান ছিল। দুটোই বলি। প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্নটি হলো যে কতজন কে মারা গেছে, কতগুলি পুলিশের গুলিতে, কতগুলো কি, এটা বলার উপায় আছে, কিন্তু সেই উপায়টি হচ্ছে তদন্তের পরেই আছে। এটি স্বাধীন তদন্ত কমিশন, এখানে অনেক এক্সপার্টদের প্রয়োজন, ফরেন্সিক টেস্ট করা দরকার, তারপরে আপনি এগুলো বলতে পারবেন। আপনি যদি গল্প বলতে চান এখনই বলতে পারবেন, গুজব যদি ছড়াতে চান এখনই বলতে পারবেন, আর যদি সত্য বলতে চান, সত্য শুনতে চান, তাহলে পরীক্ষা নিরীক্ষার পর সঠিক তথ্য নিয়ে তারপরে বলতে হবে। সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে, গোটা দুনিয়াতেই তাই। প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয়টি যেটি বললেন যে গণমাধ্যম যখন একটি নাম্বার দেয় সে কিন্তু সরকারের মতো এত যাচাই বাছাই করে দেয় না। সরকার যখন একটি নাম্বার দেয় তখন সরকারকে নিশ্চিত হয়ে তারপরে দিতে হয়, বারেবার চেক করতে হয়, যে কারণে সরকার সময় নেয়। কারণ গণমাধ্যম একটা নাম্বার দিল, আপনি ভুল ধরে দিলেন, পরের দিন একটা রিজয়েন্ডার দিয়ে দিল, কিন্তু সরকারের কিন্তু সেই উপায় নেই, যে কারণে সরকারকে খুব কনজারভেটিভ থেকে বুঝে তথ্যটা দিতে হয়। এক। দুই হচ্ছে যে আপনি খেয়াল করে দেখুন, প্রথমে 147 দিয়েছিল সরকার, তারপর 150 হলো। কেন? অনেকে তো তখন পর্যন্ত মারা যান নাই, ক্রিটিক্যালি ইনজুর্ড ছিলেন, পরে মারা গেছেন, নাম্বারটা বেড়েছে। তো এটা 150-এ থাকবে এটাও বলা যাচ্ছে না। অনেকে যারা ক্রিটিক্যালি ইনজুর্ড, আপনার 100 জনের উপরে পুলিশই তো ক্রিটিক্যালি ইনজুর্ড, তাদের মধ্যে কেউ মারা যেতে পারেন, ওখানে অ্যাড হয়ে যাবে। সাধারণ অনেক মানুষ ক্রিটিক্যালি ইনজুর্ড। কাজে এখানে কিন্তু আপনার আবেগ দিয়ে কোনো কিছু করার সুযোগ নাই, যুক্তি এবং সত্য তথ্যের উপরে করতে হবে। এবং সবাইকে আমি এইটুকু আহ্বান জানাতে চাই, যৌক্তিকভাবে যুক্তির উপরে থাকেন। মানে আবেগ দিয়ে, মানে যারা কি বলবো সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যারা দেশকে একটা অরাজক পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে কোনোভাবে সুযোগ দেন না। একটি মানুষ কি বলবে এদেশের যে তারা শান্তি চায় না, অরাজকতা চায়? কেউ বলবে না। কিন্তু আপনার অজান্তেই অরাজক পরিস্থিতিতে ঠেলে দেওয়ার এমন কিছু কাজ আপনি করে ফেলছেন, সেইখানে একটু দায়িত্বশীলতার সাথে চিন্তা করতে আমি আহ্বান জানাই। বলছেন যে প্রবাসে অনেকে গুজবে পড়ে বা উস্কানিতে পা দিয়ে যারা এই আন্দোলনের নামে এগুলোর মধ্যে ঢুকতে গিয়ে বিপদে পড়ে গেছে। প্রবাসে অন্যান্য দেশে তাদের আইনের আওতায় এসে অনেকে কারাদণ্ড হয়েছে, সাজার আওতায় চলে এসছে, এবং এর ফলে দেখা গেছে যারা অন্যান্য আমাদের শ্রমিক ভাইরা আছেন তারাও কিন্তু একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন। তো এটিও কিন্তু খুবই দুঃখজনক। আমরা এটি নিয়েও দুঃখ প্রকাশ করেছি, আমরা খুবই দুঃখ পেয়েছি, কারণ দিন শেষে এগুলো তো আমাদের দেশের মান সম্মান এবং ইমেজকে নষ্ট করছে, আমাদেরকেই তো বিপদে ফেলছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ওই দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছেন। উনি কিন্তু কথা বলে তাদের প্রোটেকশনের জন্য কাজ করছেন, আমি নিজে এটা সাক্ষী, আমি জানি। এবং উনি চেষ্টা করছেন, উনি কিন্তু একটুকু দেখছেন না তারা কি কারণে গেছে, তার পক্ষে গেছেন না বিপক্ষে গেছেন, দেখছেন না। উনি দেখছেন তারা এই দেশের নাগরিক, তাদের পাশে ওনাকে দাঁড়াতে হবে, এবং উনি চেষ্টা করছেন। এখন সমস্যা হয়ে গেছে, কোন একটা দেশের যদি আপনি তার আইন ভেঙে বিচার আওতায় চলে আসেন, তখন সেই দেশ, সেই যে বিচার আওতায় যে এসেছে সে আমার দেশের নাগরিক হলেও এই সরকারের কথা তারা অনেক ক্ষেত্রে শুনতে চায় না। কিন্তু আমাদের সহানুভূতি আছে তাদের প্রতি, আমরা দুঃখিত তাদের এই দুর্ভাগ্যজনক পরিণতির জন্য। হোক না তারা আমাদের বিপক্ষে গেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এদেশের নাগরিক তো, সরকারের জায়গা থেকে আমরা এখানে ভেদাভেদ করতে চাই না। আমরা সত্যি সত্যি দুঃখিত তারা যে আজকে এই এক একজন যাবজ্জীবন কারাদণ্ডের সম্মুখীন, এটা তো মানে খুবই অনাকাঙ্ক্ষিত। এবং শুধু তাই নয়,
এই ঘটনাকে ঘিরে যারা বাইরে আছে তারাও তো বিপদের মধ্যে, শঙ্কার মধ্যে আছে। এটি নিয়ে কিন্তু আমরা সার্বক্ষণিক কথা বলছি সেসব দেশের সরকারের সাথে, যাতে কোনোভাবে অন্য যারা আছেন তাদের উপরে কোনো বিপদ না আসে। এ ব্যাপারে আপনাদের নিশ্চিত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী খুবই ব্যথিত এই বিষয়টি নিয়ে, এবং উনি খুবই অ্যাক্টিভলি এটি নিয়ে কাজ করছেন, চেষ্টা করছেন। এখন আমরা এটিকেও এরকমও চিন্তা করেছিলাম যে আমরা কোনো একটা আইনজীবী নিয়োগ দিব কিনা তাদের পক্ষে, কিন্তু এখন সমস্যা হচ্ছে যে দেশ ক্ষুব্ধ হয়েছে ওই আচরণে এবং আইনের আওতায় এনে সাজে দিয়েছে, এখন আইনজীবী নিয়োগ দিতে গেলে হয় কি ডিপ্লোম্যাটিক্যালি তারা এটাকে খুব নেগেটিভলি, নেতিবাচকভাবে দেখে, যে আমরা তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো আমরা এমন একটা জটিল সমস্যার মধ্যে আছি, দেশের নাগরিকদেরও রক্ষা করতে চাই, আবার ডিপ্লোম্যাটিক ভাবে তারা যে আরো খেপে গেলে বলবে যে এই দেশ থেকে, তোমার দেশ থেকে কেউ নিবই না, তো আরো বিপদ। তো এখন এরকম একটা সমস্যার মধ্যে আমরা আছি। আমি আশা করব যে আমরা আমাদের এই কমপ্লেক্স রিয়ালিটিটা যার মধ্যে আমরা অপারেট করতে চেষ্টা করছি, এটা একটু সবাই বোঝার চেষ্টা করবেন। আমাদের নিয়ত পরিষ্কার, আমরা সততার সাথে দেশের প্রতিটি নাগরিকের সমভাবে চিন্তা করে তাদের সুরক্ষার জন্য চেষ্টা করছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু সবকিছু যে করে উঠতে পারছি অনেক ক্ষেত্রে হয়তো না এই জটিল পরিস্থিতির জন্য, তবে এতটুকু নিশ্চিত করে বলতে যে আমরা চেষ্টা করছি।